আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। এক বছরেরও কম সময়ের মধ্যে পাকিস্তানের করাচি আর রাওয়ালপিন্ডি শহরে মোটর সাইকেল চেপে আসা অজ্ঞাত পরিচয় আততায়ীরা হত্যা করে রেখেছে খালিদ রাজা, বশির আহমেদ আর মিস্ত্রি জাহিদ ইব্রাহিমকে। জায়গা আলাদা হলেও তিনটি হত্যার কায়দাই এক। প্রথম খুনটা হয়েছিল ইব্রাহিমের গত বছর মার্চ মাসে করাচির আখতার কলোনিতে। এ বছরের ২০ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খুন হন বশির আহমেদ আর ২৬ তারিখ করাচির গুলিস্তাঁ জোহর এলাকায় হত্যা করা হয় খালিদ রাজাকে। তিনটে খুনের ঘটনাস্থল আলাদা, কিন্তু ধরন এক। পাকিস্তানে এ ধরনের টার্গেট কিলিং নতুন নয়, কিন্তু নিহত তিনজনের ইতিহাস ঘাঁটলে দেখা যায় একটা মিল আছে এই খুনের মধ্যে। খালিদ রাজা, বশির আহমেদ আর মিস্ত্রি জাহিদ তিনজনেই এমন সংগঠনের সঙ্গে একসময় যুক্ত ছিলেন যেগুলো ভারত অধিকৃত কাশ্মীরে সক্রিয় ছিল। করাচির গুলিস্তাঁ এলাকায় ৫৫ বছর বয়সী সৈয়দ খালিদ রাজাকে তার বাড়ির সামনেই দিনের বেলা হত্যা করা হয়। রাজা ৯০-এর দশকে আল বদর মুজাহিদিন নামের একটি সংগঠনের প্রধান ছিলেন। অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাত ছিল আল বদর মুজাহিদিন সংগঠনটি। যদিও তাকে হত্যা করার দায় স্বীকার করেছে সিন্ধু দেশ আর্মি নামের সরকার বিরোধী বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী, তবে এটাই এ ধরনের প্রথম হত্যা নয়। বিগত কিছুদিন যাবৎ অধিকৃত কাশ্মীরে আগে সক্রিয় ছিল এমন জঙ্গি কমান্ডারদের রহস্যময় হত্যার অন্যতম একটা ঘটনা খালিদ রাজার খুন। গত দিন দশেকের মধ্যে এটি দ্বিতীয় এবং এক বছরে পঞ্চম হত্যার ঘটনা, যেখানে অধিকৃত কাশ্মীরে সক্রিয় প্রাক্তন ও বর্তমান জঙ্গি কমান্ডারদের অজ্ঞাত পরিচয় আততায়ীরা বেছে বেছে হত্যা করছে। কে ছিলেন এই সৈয়দ খালিদ রাজা? করাচিতে জামাত এ ইসলামের নেতা ইঞ্জিনিয়ার নইমুর রহমান সামাজিক মাধ্যমে একটা পোস্ট দিয়ে সৈয়দ খালিদ রাজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি এও লিখেছেন যে জামাত এ ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী জমিয়তে তুলাবায় তারা দুজন একসঙ্গে যুক্ত ছিলেন। করাচির সিনিয়র সাংবাদিক ফৈজুল্লাহ খানের কথায় সৈয়দ খালিদ রাজার সঙ্গে শহরের বিহারি সম্প্রদায়ের ভালো যোগাযোগ ছিল। তিনি ৯০-এর দশকের গোড়ার দিকে আফগানিস্তানে আল বদর সংগঠনের প্রশিক্ষণ শিবিরে ট্রেনিং নেন আর তারপরে অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইতে সামিল হন। কিন্তু ১৯৯৩ সালে পাকিস্তানে ফিরে আসার পরে তাকে পেশোয়ারে সংগঠনের দায়িত্ব দেয়া হয়। আল বদর মুজাহিদিন আসলে জামাতে ইসলামেরই সশস্ত্র শাখা হিসাবে কাজ করত। ৮০ দশকের শুরুর দিকে আফগানিস্তান আর তারপরে অধিকৃত কাশ্মীরে এর সক্রিয় হয়ে ওঠে, কিন্তু কিছু অভ্যন্তরীণ মতবিবাদের জেরে আল বদর জামাত থেকে পৃথক হয়ে যায়। সেই সময়ে জামাতে ইসলামী সৈয়দ সালাউদ্দিনের নেতৃত্বাধীন হিজবুল মুজাহিদিনকে সমর্থন করত, আর জামাত চাইত আল বদর হিজবুল মুজাহিদিনের সঙ্গেই মিশে যাক। ফৈজুল্লাহ খান বলছেন, ৯০-এর দশকের শেষ দিকে যখন সৈয়দ খালিদ রাজাকে আল বদরের করাচি শাখার প্রধান হিসাবে ঘোষণা করা হয়, সেই সময় তিনি সংগঠনে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছেন। ৯/১১-এর ঘটনার পরে প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মোশাররফের নির্দেশে পাকিস্তানের কট্টর সংগঠনগুলোর ওপরে যখন নিষেধাজ্ঞা জারি হলো, তখন সেগুলোর কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতদের মধ্যে সৈয়দ খালিদ রাজাও ছিলেন এবং কয়েক বছর জেলে কাটানোর পরে ধীরে ধীরে তিনি চরমপন্থী জীবন থেকে সরে এসে শিক্ষা প্রসারের কাজে যুক্ত হন। বশির আহমেদের হত্যা। সৈয়দ খালিদ রাজা খুন হওয়ার ঠিক আগে ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ লাগোয়া রাওয়ালপিন্ডি শহরে কাশ্মীরি জঙ্গি কমান্ডার বশির আহমেদ পীর ওরফে ইমতিয়াজ আলমকে খুন করা হয়। তিনি তখন মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এখানেও অজ্ঞাত পরিচয় আততায়ীরা মোটর সাইকেলে চেপে আসে আর পিস্তল থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। সাংবাদিক জালালউদ্দিন মুঘলের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ৬০ বছর বয়সী বশির আহমেদ আদতে ভারত শাসিত কাশ্মীরের কুপওয়াড়া এলাকার মানুষ। ৮০-র দশকের শেষ থেকেই তিনি কাশ্মীরি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ৯০-এর দশকের গোড়ার দিকেই সপরিবারে পাকিস্তান চলে যান। হিজবুল মুজাহিদিনের সুপ্রিম কাউন্সিলের সদস্য হওয়া ছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির পরে তিনি হয়ে ওঠেন শক্তিশালী কমান্ডার। ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছে পাকিস্তান সরকার। গত বছর মার্চ মাসে করাচির আখতার কলোনিতে খুন হন
জৈশ এ মোহাম্মদের সদস্য মিস্ত্রি জাহিদ ইব্রাহিম। মোটরসাইকেল আরোহী দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ফার্নিচারের দোকানে ইব্রাহিমকে নিশানা করে গুলি চালায়। যারা ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাঠমান্ডু থেকে দিল্লিগামী IC 814 বিমানটি হাইজ্যাক করে কান্দাহারে নিয়ে গিয়েছিল, সেই ছিনতাইকারীদের একজন ছিলেন মিস্ত্রি জাহিদ ইব্রাহিম। ছিনতাইকারীরা ভারতীয় জেলে দীর্ঘদিন ধরে বন্দী জৈশ এ মোহাম্মদের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা মাসুদ আজহার এবং তার আরও দুজন কমান্ডার মুশতাক জারগর ও ওমর সৈয়দ শেখকে ছাড়িয়ে নেয়ার বদলে বিমান যাত্রীদের ছেড়েছিল। মিস্ত্রি জাহিদকে কে কিভাবে খুন করল তা বিশদে জানা যায় না, কিন্তু আগে এক প্রভাবশালী সংগঠনের কমান্ডারকে যখন নিশানা করা হয়েছিল সেই সময় ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছিল পাকিস্তান। লাহোরে 2021 সালে জুন মাসে একটা গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছিল। ওই বিস্ফোরণ আসলে লস্কর এ তৈয়বা এবং জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ সৈয়দের বাড়ি লক্ষ্য করেই ঘটানো হয়েছিল বলে মনে করা হয়। কিন্তু হাফিজ সৈয়দ এবং তার পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকলেও অন্য 4 জন নিহত হয়েছিলেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার 2021 সালের ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ওই বোমা বিস্ফোরণের ঘটনায় ভারত যুক্ত ছিল বলে পাকিস্তানের গোয়েন্দা এজেন্সিগুলো মনে করে। ওই বিস্ফোরণের ঘটনার জন্য ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে জাতিসংঘের কাছেও আবেদন করেছিলেন হিনা খান। লাহোরের সিনিয়র সাংবাদিক মাজিদ নিজামির কথায় পাকিস্তানের কাশ্মীরি জঙ্গি সংগঠনগুলোর ওপরে ভারতের কথিত হামলার যে প্রথম ঘটনা প্রকাশ্যে আসে সেটা ছিল হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ খালিদ বশিরের লাহোর থেকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা। দুদিন পরে লাহোর লাগোয়া জেলা শেখপুরায় পাওয়া গিয়েছিল বশিরের লাশ। হাফিজ সৈয়দের নিরাপত্তা সংক্রান্ত খবরাখবর জানার জন্য বশিরকে ব্যাপক মারধর করা হয়েছিল, যাতে দেহের হাড় গোড় টুকরো টুকরো হয়ে গিয়েছিল আর শেষে তার চোখে গুলি করা হয়। মাজিদ নিজামের কথায় খালিদ বশিরের হত্যার দায় কেউই স্বীকার করেনি, কিন্তু ওই ঘটনার ধরন দেখে সেটিকে ভারতীয় গুপ্তচরদের কাজ বলেই মনে করে পাকিস্তানের নিরাপত্তা এজেন্সিগুলি। ওই ঘটনায় ধৃত দুজনের ফাঁসির সাজা হয়। তারা পাকিস্তানের গোয়েন্দাদের জানিয়েছিল যে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে ভারতীয় গুপ্তচর সংস্থা এর অফিসারেরা এই কাজের দায়িত্ব দিয়েছিল তাদের। কয়েকটি ঘটনা জানাজানি হলেও সম্প্রতি এমন আরও কয়েকটি ঘটনা আছে যেখানে সংগঠনগুলোর কমান্ডারদের নিশানা করা হয়েছিল। এই ঘটনাগুলো প্রকাশ্যে আসেনি। সাংবাদিক মাজিদ নিজামের কথায় গত বছর পাকিস্তান শাসিত কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সালাউদ্দিনের গাড়ি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল, যদিও তার নিরাপত্তা কর্মীরা সেই প্রচেষ্টা সফল হতে দেননি। আবার সাংবাদিক ফয়জুল্লাহ খান বলছিলেন, প্রায় 2 সপ্তাহ আগে করাচির আখতার কলোনি এলাকায় জৈশ এ মোহাম্মদের জাহিদ ইব্রাহিম মিস্ত্রির ঘনিষ্ঠ সহযোগী ও ভারতীয় বিমান ছিনতাইকারী দলের আরেক সদস্যকে তার বাড়িতে ঢুকে মারার চেষ্টা হয়েছিল, কিন্তু গোয়েন্দা এজেন্সিগুলো হামলাকারীদের কল ট্রেস করে তাদের গ্রেপ্তার করে নেয়। খুন হওয়া ব্যক্তিদের জানা যায় যারা এসেছিলেন তাদেরও সন্দেহ ভারতীয় গুপ্তচররাই এই সব রহস্যজনক খুনের পেছনে আছে। এই রহস্যজনক ঘটনাগুলোর পেছনে কারা আছে? সৈয়দ খালিদ রাজার হত্যার দায় যদিও সিন্ধু দেশ সংগঠন স্বীকার করে নিয়েছে, তবে তাদের বিবৃতি থেকে এটা স্পষ্ট নয় যে কেন তারা ওই হত্যার পরিকল্পনা করেছিল। তারা বিবৃতিতে জানিয়েছিল যে সিন্ধু প্রদেশে ধর্মীয় কট্টরপন্থী এবং ঔপনিবেশিকদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ সৈয়দ খালিদ রাজার হত্যা। সেটাই যদি সত্যি হয় তাহলে তো করাচি আর সিন্ধু প্রদেশে কয়েক কোটি মানুষ এই সংগঠনটির নিশানায় চলে আসবে। তাহলে কেন সৈয়দ খালিদ রাজাকেই বেছে নেওয়া হলো? অন্যদিক থেকে যদি দেখা যায় তাহলে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে যে পাকিস্তানের মাটিতে ভারত তার দেশের সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে প্রোঅ্যাক্টিভ হয়ে অভিযান শুরু করেছে। সম্ভাব্য উদ্দেশ্য একটাই, যাতে ভারত শাসিত কাশ্মীরে আবারও নতুন করে কোনো হিংসাত্মক আন্দোলন গড়ে ওঠার সম্ভাবনাই আর না থাকে। আবার ভারতীয় মিডিয়াতে ওই সব হামলার ঘটনা দেখিয়ে এমনভাবে প্রচার করা হচ্ছিল যেন ভারতীয় এজেন্সিগুলো তাদের শত্রুদের বিরুদ্ধে একের পর এক সাফল্য পাচ্ছে। কয়েকজন ভারতীয় তো এই হামলার ঘটনাগুলোকে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের কাজের ধরনের সঙ্গে তুলনা করছিলেন। মাজিদ নিজামির কথায় খুন হওয়া ব্যক্তিদের জানা যায় যেসব সংগঠন অংশ নিয়েছিল তারাও ভারতের যুক্ত থাকার কথা বলছিল, আর এই ধরনের অন্য যারা আছে তাদের চলাফেরার উপরে বিধিনিষেধ আরোপ করার কথাও উঠেছিল সেখানে। দর্শক, আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। জাফরান
Amazing Hair Regain Spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original Jaffran oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it. ভর্তি চলছে ড্রাইভিং শিখুন ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার, ড্রাইভিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন 01922369594। আমার এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয়, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। যারা বেকার তারা আমার কাছে আসবেন, খুব ভালো একটা ড্রাইভার আমি বানাই দেবো ইনশাল্লাহ। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত, ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সব সময় রয়েছি শতভাগ সক্রিয়।